আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটা ছেলে হয়েছিলেন এবং সেই ছেলেটা খুব ইয়াং এজে মারা গিয়েছিলেন। তারপর তিনি একটা গান লিখেছিলেন, ঘুমিয়ে আছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি। তো আমি জানি না আপনি মানুষটা খুব ইমোশনাল কিংবা খুব রিয়ালিটিতে বিশ্বাস করেন কিনা। যেহেতু মার্কেটিংয়ে কাজ করেন, মার্কেটিংয়ের মানুষদেরকে আমরা মনে করি খুব আটসাট একটা মানুষ, খুব কর্পোরেট একটা মানুষ, যার মধ্যে কোনো ইমোশন কাজ করে না। যে ভাবে, বুলবুল আহমেদ সবসময় ভাবে যে মার্কেটিং ইজ দ্য হার্টবিট অফ দ্য এভরি বিজনেস, রাইট? সো বুলবুল আহমেদ কেমন? আমি পার্সোনালি অনেক বেশি ইমোশনাল একজন মানুষ। আচ্ছা। মার্কেটিং এটা তো আমাদের প্রফেশন। আচ্ছা। বাট প্রফেশন আর হচ্ছে ব্যক্তি জীবন দুইটা ডিফারেন্ট জিনিস। সো ব্যক্তি জীবন আমি খুবই ইমোশনাল একজন মানুষ, এবং হচ্ছে আমি যখন মার্কেটিংটাও করি আমি চেষ্টা করি সেটার সাথে একটু ইমোশন মিক্স করতে, যেন আমরা হচ্ছে আমাদের যে ক্লায়েন্ট তাদের ইমোশনটাকেও টাচ করতে পারি। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বিজনেস ডেইলির সাপ্তাহিক বিশেষ আয়োজন কর্পোরেট ডেইলিতে। আর আমি ত্রিনাথ আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে। আজ কর্পোরেট ডেইলিতে একজন ইয়াং এন্টারপ্রেনার আছেন, তার কথা শুনবো, তার পথ চলার গল্প আমরা শুনতে চাই। এই ইয়াং এন্টারপ্রেনারদের কাছ থেকে আমরা উৎসাহিত হতে চাই, ইন্সপায়ারেশন নিতে চাই। আমাদের সাথে আছেন বুলবুল আহমেদ, ফাউন্ডার, সিইও, মার্কেটিং মাস্টারমাইন্ড এবং ফায়ারফ্লাই স্টুডিও। আমরা চলে যাচ্ছি আমাদের আমন্ত্রিত অতিথির কাছে। কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আমি তো খুবই ভালো। উই আর রিয়েলি হ্যাপি টু হ্যাভ ইউ ইন আওয়ার শো এন্ড থ্যাঙ্কস ফর ইনভাইটিং আস। মাই প্লেজার। থ্যাংক ইউ সো মাচ। বুলবুল নামটা কিন্তু খুব সুন্দর। আপনি জানেন কিনা আমি জানি না, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটা ছেলে হয়েছিলেন এবং সেই ছেলেটা খুব ইয়াং এজে মারা গিয়েছিলেন। তারপর তিনি একটা গান লিখেছিলেন, ঘুমিয়ে আছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি। তো আমি জানি না আপনি মানুষটা খুব ইমোশনাল কিংবা খুব রিয়ালিটিতে বিশ্বাস করেন কিনা। যেহেতু মার্কেটিংয়ে কাজ করেন, মার্কেটিংয়ের মানুষদেরকে আমরা মনে করি খুব আটসাট একটা মানুষ, খুব কর্পোরেট একটা মানুষ, যার মধ্যে কোনো ইমোশন কাজ করে না। যে ভাবে, বুলবুল আহমেদ সবসময় ভাবে যে মার্কেটিং ইজ দ্য হার্টবিট অফ দ্য এভরি বিজনেস, রাইট? সো বুলবুল আহমেদ কেমন? আমি পার্সোনালি অনেক বেশি ইমোশনাল একজন মানুষ। আচ্ছা। মার্কেটিং এটা তো আমাদের প্রফেশন। আচ্ছা। বাট প্রফেশন আর হচ্ছে ব্যক্তি জীবন দুইটা ডিফারেন্ট জিনিস। সো ব্যক্তি জীবন আমি খুবই ইমোশনাল একজন মানুষ, এবং হচ্ছে আমি যখন মার্কেটিংটাও করি আমি চেষ্টা করি সেটার সাথে একটু ইমোশন মিক্স করতে, যেন আমরা হচ্ছে আমাদের যে ক্লায়েন্ট তাদের ইমোশনটাকেও টাচ করতে পারি। এক্স্যাক্টলি, একটা মানুষকে আমি তখনই কিন্তু মানসিকভাবে কানেক্ট করতে হয়, মেন্টালি কানেকশন, তাই না? এই জিনিসটা আমরা ভার্বালি করি কিন্তু কানেকশনটা সেট আপ হয় মেন্টালি, এবং সেটা কিন্তু ইমোশন দিয়েই হয়। রাইট। আপনার ইমোশনকে যদি আমি টাচ করতে না পারি, লাইক আপনি শাড়ি পরে আছেন, দ্যাট মিন্স এটার প্রতি আপনার একটা অ্যাটাচমেন্ট আছে, অবশ্যই আপনি শাড়িকে পছন্দ করেন। সো আমি যদি আমার মার্কেটিংটা এভাবে করি যে একটা মেয়ের জীবনে মানে সে তার শাড়িটাকে একটা এমফাসাইজ করে, বা শাড়ির সাথে তার একটা বন্ডিং আছে, ধারণ করে লালন করে, এবং হচ্ছে আমাদের যে বাঙালিয়ানা কিন্তু শাড়িতে বেশি ফুটে ওঠে। বাঙালিয়ানা নারীদের যে সৌন্দর্য শাড়িতে বেশি ফুটে ওঠে। সো সেই জায়গা থেকে আমি যদি নারীকে ইমোশনালি বুঝাতে পারি যে শাড়ি পরলে আপনাকে আসলে আরো সুন্দর লাগবে, তখন সে আরো বেশি এটার প্রতি ঝুঁকে যাবে, বা শপিং করার জন্য এটার প্রতি আরো বেশি আগ্রহী হয়ে যাবে। খুব রিসেন্টলি 90 দশকের মার্কেটিং স্টাইলটা খুব ডিফারেন্ট ছিল। গত কয়েক বছর ধরে একটা হিউজ রেভলিউশন এসেছে। যেমন স্বপ্ন যাবে বাড়ি, মনে আছে সেই অ্যাডটার কথা? এরকম কিছু কিছু অ্যাড একদম কিন্তু আমাদের মনের ভিতরে একদম টাচ করে গিয়েছে কিন্তু, তাই না? হ্যাঁ, এই তো আপনি তো বললেন যে স্বপ্ন যাবে বাড়ি আমার। আমরা যারা ঢাকায় থাকি আমরা কিন্তু গ্রামে সচরাচর যাই না। জি। তাহলে আমাদের যাওয়াটা হয় কখন? যে কোনো একটা ওকেশনে। আবার সেটাও স্পেসিফিক্যালি আমরা যারা মুসলিম আছি আমাদের ঈদকে কেন্দ্র করে যাওয়া হয়। যারা অন্য ধর্মের আছে তারা তাদের ধর্মের ওকেশনের সময় হচ্ছে তারা মুভ করে। সো এইটা কিন্তু ইমোশনাল একটা টাচ। আমরা সবাই একসাথে হব, পরিবারের সবার একসাথে হওয়া হবে, একসাথে দেখা হবে, এবং সেখানে দেখা যায় যে অনেকে এরকমও হয় যে 5 বছর পর বাড়ি গেল, ঢাকায় থাকছে, বাংলাদেশে থাকছে, কিন্তু 5 বছর পর বাড়ি গেল। এই যে একটা ইমোশন, সবার সাথে আবার দেখা হচ্ছে 5 বছর পর বা 2 বছর পর। সো এই ইমোশনটাকেই কিন্তু ওই টিভিসিটা থেকে অ্যাড করা হয়েছিল। আমি তো আপনার শুরুটা জানতে চাই। আপনার কি সবসময় এই মার্কেটিং এ কাজ করার ইচ্ছে ছিল, নাকি
পড়াশোনার চাপে? আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড একদমই ডিফারেন্ট ছিল। আমি ভর্তি হয়েছিলাম অ্যাকাউন্টিং এ। আচ্ছা। সো অ্যাকাউন্টিং বলতে হচ্ছে এসিসিএ, যেটা হচ্ছে আমাদের ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের যেটা, সেটাতে ভর্তি হয়েছিলাম। দেন হচ্ছে মিডিয়াতে এসে আমার পড়াশোনা সব গোল্লায় গিয়েছে। সো ইউ ক্যান সে যে ড্রপ আউট হয়েছি। দেন হচ্ছে মিডিয়াতে ফার্স্ট আমার শুরুটা হচ্ছে অ্যাজ আ ফটোগ্রাফার, দেন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবেও দু একটা প্রজেক্টে কাজ করা হয়েছে, সিনেমাতেও কাজ করা হয়েছে, অ্যাসিস্ট করেছি। সো এইরকম করতে করতে ফটোগ্রাফি থেকে আস্তে আস্তে যখন আমি বুঝলাম, একটু আগে আপনি বললেন যে এখন তো ডিজিটাল একটা ইরা চলছে, সো এই ডিজিটাল ইরাতে এসে আমি যেটা ফিল করলাম পার্সোনালি, যে শুধুমাত্র একজন ফটোগ্রাফার হয়ে থাকলে শুধু একজন ফটোগ্রাফার আইডেন্টিটি নিয়ে ঘুরতে হবে, এবং হচ্ছে একটা প্রফেশন যখন আমাদের দেশে আসে বা যে কোনো জায়গায় সারা ওয়ার্ল্ড ওয়াইড যখন একটা প্রফেশনে মানুষ ডেভেলপ হতে থাকে, তখন দেখা যায় যে এই প্রফেশনে আরো অনেক মানুষ অ্যাড হতে থাকে। বাংলাদেশে কিন্তু একটা সময় গিয়েছিল যে যখন ঘরে ঘরে ফটোগ্রাফারের একটা ব্যাপার ছিল, সবাই ডিএসএলআর ক্যামেরা কিনতো। ও এর পাশাপাশি হচ্ছে যেহেতু আমাদের একটা ওয়েডিং ফটোগ্রাফি করে, বেশিরভাগ ফটোগ্রাফার কিন্তু ওয়েডিং ফটোগ্রাফিও করে, ফ্যাশন ফটোগ্রাফি আর ওয়েডিং ফটোগ্রাফি, এইটা হচ্ছে আমাদের ফটোগ্রাফারদের মেইন একটা কাজ থাকে। তো ওয়েডিং ফটোগ্রাফি থেকে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম করলাম, সেখান থেকে আবার হচ্ছে একটা জবে সুইচ হলাম অ্যাজ আ ফটোগ্রাফার, অফিসিয়াল ফটোগ্রাফার একটা ব্র্যান্ডের। তো সেই ব্র্যান্ডে অফিসিয়াল ফটোগ্রাফার থাকাকালীন সময় আমার সেখানে কিছু, আসলে আমি বলবো যে আমার শুভাকাঙ্ক্ষীর সাথে আমার দেখা হয়। তারা আমাকে সাজেস্ট করে যে তুমি খুব ভালো ফটোগ্রাফি করছো, তুমি যদি একটু গ্রাফিক্স ডিজাইনটা শিখে নাও তোমার ক্যারিয়ারের জন্য ভালো হবে। আমার মেইন ইচ্ছাটা হচ্ছে যে নতুন যেটাই আছে আমি জানার চেষ্টা করি, আমি সেটাকে প্রফেশন হিসেবে নেই কিংবা না নেই, জানার আমার আগ্রহ আছে। আপনি সেই যে ড্রপ আউটের কথা বললেন, জগৎ বিখ্যাত সব মিলিয়নিয়ার আর হচ্ছে জগৎ বিখ্যাত সব মনীষী, তারা সব ড্রপ আউট। হ্যাঁ, যেমন বললেন কতজনকে আপনি পেয়েছেন যে ডক্টর আর ইঞ্জিনিয়ার, তারা খুব বিগ এন্টারপ্রেনার হয়েছে। আলটিমেটলি কি হয়, যারা ডক্টর কিংবা ইঞ্জিনিয়ার তারা একটা বাউন্ডারির মধ্যে আটকা পড়ে যায়, প্রফেশনের মধ্যে আটকা পড়ে যায়। কিন্তু যারা একটু মুক্ত হতে পারে, আমি বলবো দে আর লাকি, যারা একটু বের হয়ে আসতে পারে, they can do something different। যারা একটু মুক্ত হতে চায় এরা কখনো গণ্ডির মাঝে থাকতে পারে না, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। আমি 2017 সাল থেকে হচ্ছে ফিক্সড জব করা স্টার্ট করেছি। এর আগে তো আমি চাকরি করেছেন? হ্যাঁ, চাকরি করেছি ফিক্সড জব। কোথায় ছিল? ফার্স্ট জব ছিল হচ্ছে প্রেমস কালেকশনস, সেখান থেকে 3 বছর আমি প্রেমস কালেকশনস এর চিফ ফটোগ্রাফার হিসেবে ছিলাম। সেখানেই আমাকে কিছু লোক শুভাকাঙ্ক্ষীরা সাজেস্ট করেছিল তুমি গ্রাফিক্স ডিজাইনটা শিখো, এন্ড দেন আমি প্রেমস কালেকশনসে থাকা অবস্থায় প্রেমস কালেকশনসের বিভিন্ন গ্রাফিক্স ডিজাইনে আমি অনেকগুলো কাজ করতে পারি। তারপরে হচ্ছে আমার সেখান থেকে ডায়মন্ড ওয়ার্ল্ডে জয়েন করা হয়। প্যারালালি আমি ডায়মন্ড ওয়ার্ল্ড প্লাস হচ্ছে প্রেমস কালেকশনসে 2 বছরের মতো আমি সার্ভিস দিই। এরপর আমি হচ্ছে কোভিড যখন স্টার্ট হলো, কোভিড স্টার্ট হওয়ার পর আমি হচ্ছে জবটা ছেড়ে দিই। যে ফায়ারফ্লাই স্টুডিও আমরা ওপেন করেছিলাম কোভিড পিরিয়ডে, একদম কোভিড চলছে ওই পিরিয়ডে আমরা ফায়ারফ্লাই স্টুডিও ওপেন করি, এবং হচ্ছে সেটা ওপেন করার একটা উদ্দেশ্য ছিল ওই যে আমি প্রেমসে থাকা অবস্থাতেই আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর প্রতি ঝুঁকতেছিলাম। আচ্ছা, ওইটা ঝুঁকতে আমি বুঝতে পারলাম যে ডিজিটাল মার্কেটিং এখন বাংলাদেশে বুম করবে, এবং হচ্ছে এটা বাংলাদেশে আর কোভিড যখন স্টার্ট হয়ে গেল যে মানুষজন বাইরে মুভ করতে পারছে না, তখন ডিজিটাল মার্কেটিং একটা ভালো চান্স ছিল সবার জন্য। প্লাস হচ্ছে অনলাইন বিজনেস গুলো কিন্তু তখনই গ্রো আপ করেছে। ফ্রিডম দেওয়ার কারণে রয়্যাল মালাবারে প্রায় 4 বছরের মতো আমি ছিলাম হেড অফ মার্কেটিং হিসেবে। ওদের হচ্ছে হেড অফ মার্কেটিং হিসেবে ওদের রয়্যাল মালাবার জুয়েলার্স, রয়্যাল মালাবার লাইফস্টাইল এন্ড ওদের একটা রেস্টুরেন্ট চেইন আছে, সেখানেও আমি মার্কেটিং হেড ছিলাম। আদার্স আরো ছোট ছোট কিছু বিজনেস। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এ কিভাবে ঝুঁকলেন? মানে প্রথমে এই যে ডিজিটাল মার্কেটিং এ সাপোজ আমি যেতে চাই, হ্যাঁ, জি, প্রথমে আমার কি শিখতে হবে? আমি আপনাকে যেটা বললাম যে আমার জানার খুব ইচ্ছা, যে কোনো একটা জিনিস আসলে আমি এটা জানার চেষ্টা করি। এই যে ভাইয়ারা আমাদের যারা এখানে এখন ক্যামেরার পেছনে যারা কাজ করছে, আমি কিন্তু ওনাদের এই কাজগুলো জানি, যেহেতু আমি ফটোগ্রাফার ছিলাম। তো ফটোগ্রাফিতে শুধু আমি আটকে ছিলাম না, আমি ভিডিওগ্রাফিটাতেও নিজেকে ডেভেলপ করেছি।
আবার ভিডিওগ্রাফিতে আটকে ছিলাম না, ভিডিও এডিটিংটা তো নিজেকে ডেভেলপ করেছি। সো আমি অলওয়েজ চেষ্টা করেছি যেটা আমার আমার কাছে ভালো লাগে সেটা আমার শেখার চেষ্টা করা। আর আপনি যখন শিখতে চাবেন আপনার কাছে নতুন নতুন অনেক দরজা খুলে যাবে। যেমন আপনি যদি ভিডিও এডিটিংটা জানেন, আপনি খুব ভালো ভিডিওগ্রাফার হবেন, কারণ আপনি জানেন যখন আপনি এডিটিং করার সময় আপনি কি কি প্রবলেম ফেস করবেন, এবং আপনার কষ্ট কমানোর জন্য আপনি ভিডিওটা সেভাবেই করবো। সেরকম জিনিসটা হচ্ছে ভাইস ভার্সা। আপনার এইখানে কতজন কাজ করছেন, কতজন স্টাফ? আমরা এখানে আমি সহ আমরা মাত্র 8 জন। আচ্ছা। সো এই দিয়ে আমাদের স্টার্ট এন্ড চলছে। আমাদের সবাই কি মার্কেটিং এ কাজ করছে? না, সবাই মার্কেটিং এ কাজ করছে না, যে যার ফিল্ডে এক্সপার্ট। আমাদের হচ্ছে ফটোগ্রাফি ফিল্ডে একজন এক্সপার্ট আছে, দেন হচ্ছে ভিডিওগ্রাফিতে স্টুডিও আছে, ফায়ারফ্লাই স্টুডিও, যেখানে আমরা বসে আছি, এত সুন্দর একটা স্টুডিও। জি, আমাদের ফটোগ্রাফিতে একজন এক্সপার্ট, দেন হচ্ছে আমাদের ভিডিওগ্রাফিতে একজন আলাদা এক্সপার্ট, দেন একটু আগে যেটা বললাম যে আমরা ইভেন্ট ম্যানেজমেন্টের কাজও করি। আচ্ছা, সেখানে এক্সপার্টাইজ আছে। কি ধরনের ইভেন্ট আপনারা মানে আমরা ওয়েডিং থেকে শুরু করে কর্পোরেট, বার্থডে, সবকিছু সব ধরনের ইভেন্ট ম্যানেজমেন্টই করে থাকি। ইভেন হচ্ছে আপনার যেহেতু আমরা মার্কেটিং নিয়ে কাজ করি, ব্র্যান্ডিং এর যে কাজগুলো আছে লাইক আপনার আউটডোর ব্র্যান্ডিং, তারপরে হচ্ছে অনেক জায়গায় হচ্ছে এলইডি টিভি যেগুলো স্ক্রিন সেটআপ করা, এই সব ধরনের কাজগুলো করছি। পাশাপাশি আমরা ইন্টেরিয়র সার্ভিসটাও দিচ্ছি। কোথায় বড় হয়েছেন? ছোটবেলাটা কোথায় কেটেছে? আমি ছোটবেলাটা উত্তরায় বড় হয়েছি। আচ্ছা, উত্তরাতে বড় হয়েছি। পড়াশোনা হচ্ছে উত্তরা হাই স্কুল, দেন ক্যামব্রিয়ান কলেজ। তো যে মার্কেটিংটা করেন, অনলাইন অফলাইন দুটোই করেন? ইয়েস। হাউ ডু ম্যানেজ, অর কিভাবে ভারসাম্যটা মেইনটেইন করেন কিভাবে? ভারসাম্য এটা আসলে ব্র্যান্ডের উপর ডিপেন্ড করে, যে ব্র্যান্ড অ্যাকচুয়ালি কি চাচ্ছে। আপনার অনলাইন ব্র্যান্ডিংটাকে বেশি ফোকাস করি আমরা, বিকজ এখন সব মানুষের কাছে একটা স্মার্টফোন আছে। এখন পর্যন্ত করা সবচেয়ে আনন্দ দেয়, এখনো মনে পড়ে এরকম কোনো ব্র্যান্ডিং এর কাজ করেছেন? কিংবা আরেকটা বলতে পারি, সেটা হচ্ছে সবচেয়ে এখনো মনে পড়লে ভয় লাগে যে কিভাবে উতরিয়ে গিয়েছি জানি না, বাট করে ফেলেছি, এরকম কিছু মনে পড়ে? একসাথেই মনে হয় দুইটার কোশ্চেনের অ্যানসার দেওয়া যাবে। রিয়েলি? ইয়া, আই হোপ যে আপনিও হয়তো দেখেছেন বা বাংলাদেশের অনেক মানুষ দেখেছে যে জিনিসটা, সেটা হচ্ছে বাজুস ফেয়ার নামে যে ফেয়ারটা হয়, বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের যে ফেয়ারটা হয়, সেখানে একটা গোল্ড বার চ্যালেঞ্জ দিয়েছিলাম। ইয়েস, সো এই তো রাইট। সো সেই প্ল্যানটা আমার মাথা থেকে আসে। আচ্ছা। এন্ড আমার একজন কলিগ আছে, উনিও আমাকে প্রচন্ড পরিমাণ হেল্প করেছেন, এবং হচ্ছে রাকিব ভাই। সো ফুল জিনিসটা উনি এক্সিকিউট করেছে, আমি জাস্ট প্ল্যানটা দিয়েছি কিভাবে কি হবে। বাকি গোল্ড বারটা মেক করা থেকে শুরু করে গোল্ড বারটা যেই বক্সটার মধ্যে আমরা রেখেছিলাম সবকিছু রাকিব ভাই করেছে। আচ্ছা। আর আমি জাস্ট আইডিয়াটা দিয়েছি যে ভাইয়া এটা এভাবে হবে, এবং হচ্ছে এটার গিফট কি হবে। আপনার ক্যারিয়ারের সবচেয়ে সফল ক্যাম্পেইন তাহলে কোনটা আছে? কি মনে করার মতো, মনে রাখার মতো আছে? এবং হচ্ছে আমার কোনটা অ্যাকচুয়ালি বলবো না, আমি প্রত্যেকটা ক্যাম্পেইনকে আমি চ্যালেঞ্জ হিসেবে নেই। এবং সেটার রিজন হচ্ছে আমি চিন্তা করি যে আমার প্রিভিয়াস ক্যাম্পেইনে আমার এইরকম আরওআই হয়েছিল, দেন এরপর একটাতে আমার কিরকম আরওআই হবে, কিরকম টার্গেট হবে। সাকসেস ফেইলিয়ার ইটস কমপ্লিটলি ডিপেন্ড অন পারসন টু পারসন। এটা কখনোই আপনি ডিফাইন করতে পারবেন না যে আমি অত দূর গেলে আমি নিজেকে সাকসেসফুল বলবো, কিংবা অতগুলো টাকা পেলে আমি নিজেকে সাকসেসফুল। না, এটা ঠিক। আপনি এখন মানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বললেন, কজ হচ্ছে আমি আজকে যেখানে বসে আছি হয়তো এখানে আসার জন্য অনেকে ওয়েট করছে। এক্স্যাক্টলি। সো ইন দ্যাট পয়েন্ট অফ ভিউ আই এম সাকসেসফুল। বাট অন্যভাবে চিন্তা করলে হয়তো ব্যাপারটা এরকম না। তো সাকসেসকে আমি ওইভাবে ডিফাইন করতে চাই না যে আমি ওইটা করলে আমি সাকসেসফুল হব, বাট আমি চাই যে মানে এগিয়ে যাওয়ার পথটা যেন সবসময় চলতে থাকে, এবং হচ্ছে হার্ড ওয়ার্ক যেটা করা দরকার। এগিয়ে যাওয়ার পথ কিন্তু সবসময় স্মুথ না। স্মুথ অবশ্যই না, নেভার এভার। কজ হচ্ছে আমরা যদি মানে সাকসেস কিন্তু আসে ফেলিয়ার থেকেই। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের অনুষ্ঠানের শেষে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে র্যাপিড ফায়ার। এবং আমাদের র্যাপিড ফায়ারের নিয়মটা হচ্ছে আপনি একটা ওয়ার্ড কিংবা একটা সেন্টেন্স উত্তর দিবেন। তো আপনি যদি পারমিশন দেন তাহলে আমি শুরু করব। জি, আমাদের স্টুডিও নাম হচ্ছে ফায়ারফ্লাই। ফায়ারে কি হয় আল্লাহ জানে। না, আমার প্রশ্ন কিন্তু একদমই কি বলবো, এম্বারাসিং কোনো প্রশ্নই আমি কখনো করি না। আমি কিন্তু একটু নড়ে চড়ে বসলাম, দেখি কি কোশ্চেন। না, একদমই এরকম কিছু না। আমার ফার্স্ট কোশ্চেন, ওয়ান মার্কেটিং থিওরি ইউ রিলাই অন মোস্ট।
অন মার্কেটিং থিওরি ওই যে ইমোশনকে টাচ করা। তাই ইয়েস। একদম মানুষের মনের ভেতরে গিয়ে টাচ করতে হবে। ওকে হ্যাঁ। ফাইন। সো নেক্সট কোয়েশ্চেন, কাস্টমার লয়ালিটি অর কাস্টমার অ্যাকুইজিশন, হোয়াট ইজ হার্ডার? লয়ালিটিটা হার্ড। লয়ালিটিটা, আচ্ছা। ইজ ব্র্যান্ডিং মোর সায়েন্স অর আর্ট? আর্ট। আর্ট, ইয়েস। আচ্ছা। আপনার কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট মনে হয়, স্ট্র্যাটেজি অর এক্সিকিউশন? এক্সিকিউশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কজ স্ট্র্যাটেজি তো আসলে আসবেই, অনেকেই স্ট্র্যাটেজি রেডি করতে পারে কিন্তু Right. সেটা এক্সিকিউট করা, এক্সিকিউট করতে যে ফেল করলে তো শেষ। সেটাই। ডেটা প্রাইভেসি অর পার্সোনালাইজেশন, আপনার কাছে কি মনে হয় ইন ফিউচারে কোনটা বেশি প্রায়োরিটি পাবে ডেটা মার্কেটিং এর ক্ষেত্রে? ডেটা অনেক ইম্পর্টেন্ট। যেটা অনেক ইম্পর্টেন্ট যে কোনো ক্ষেত্রেই, যে কোনো যেটা ক্ষেত্রে। অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, ইজ ইমোশনাল অ্যাপিল মোর পাওয়ারফুল দ্যান রেশনাল অ্যাপিল ইন অ্যাডস? ইয়া ডেফিনেটলি। ইয়েস, ইমোশনাল অ্যাপিল, বারবার এটাই কিন্তু আমরা বলছিলাম। হ্যাঁ, আচ্ছা, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, প্রোডাক্ট ইনোভেশন অর মার্কেটিং ইনোভেশন? বোথ। বোথ, আচ্ছা। ডু ইউ বিলিভ ব্র্যান্ড পারপাস শুড অলওয়েজ অ্যালাইন উইথ সোশ্যাল কজেস? Not necessary, but sometimes it's necessary. সামটাইমস, সবসময় তো সামাজিক ইস্যু থাকে না, No. কিছু অন্যান্য বিষয় অন্যান্য থাকে। বিষয় হ্যাঁ, এবং সবসময় করলে এটা অনেক সময় চিপ হয়ে যায়। চিপ হয়ে যায়। Right. আচ্ছা আচ্ছা আচ্ছা, মাই নেক্সট কোয়েশ্চেন, কোনটি বেশি ঝুঁকিপূর্ণ, টু মাচ ক্রিয়েটিভিটি অর টু মাচ ডেটা ডিপেন্ডেন্সি? টু মাচ কোনো কিছুই ভালো না। আসলে হ্যাঁ হ্যাঁ। ইজ মার্কেটিং অ্যাবাউট পারসুয়েশন অর ট্রাস্ট বিল্ডিং? ট্রাস্ট বিল্ডিং। ট্রাস্ট বিল্ডিং, আচ্ছা। আগামী প্রজন্মের যারা মার্কেটিং এর কাজ করতে চায় তাদেরকে যদি একটা লাইনে কোনো অ্যাডভাইস দিতে পারেন কিংবা দিতে চান? যারা নতুন আসছে সবাইকে বলবো যে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, কখনো হেরে যাওয়ার যে প্রবণতা, এই প্রবণতা যেন কখনোই না থাকে। একটু আগে যেটা বললাম যে হয় আমরা জিতবো নয়তো শিখবো, শিখতে শিখতে একসময় জিতে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, আর ওই যে একটা ধারণা আমাদের সবার মধ্যে রয়ে গেছে যে অনেক টাকা লাগবে, বিশাল অ্যামাউন্টের টাকা হলেই আমি এন্টারপ্রেনার হতে পারবো, এই মিথটা থেকে বের হয়ে আসতে হবে। বিজনেস করতে কিন্তু টাকা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, এখন কিন্তু একটা ফ্যাক্টর হচ্ছে যে আপনি যদি ভালো কমিউনিকেট করতে পারেন, আপনার যদি কমিউনিকেশন স্কিল অনেক ভালো থাকে, জি, আপনার কাছে অনেক বড় একটা অ্যামাউন্টের পুঁজি ছাড়াও আপনি বিজনেস করতে পারবেন। হ্যাঁ, So, এটা বুঝতে হবে আপনাকে যে কোথায় কোন জিনিসটা আপনি করবেন, এটা নিয়ে আপনাকে আগে ভাবতে হবে। একটু আগে যেটা বললাম যে ডেটা, আপনার ডেটা নিয়ে আপনাকে নাড়াচাড়া করতে হবে যে আপনি কি করবেন, এবং হচ্ছে আপনার কমিউনিকেশনে কারা কারা আছে, এই জিনিসগুলোকে যদি আপনি এক জায়গায় করতে পারেন আপনি ভালো একটা কিছু করে ফেলতে পারবেন। নিজেকে নিয়ে রিসার্চ করতে হবে, রাইট। মানে নিজের সাথে নিজের যুদ্ধ, অন্যের সাথে না। নিজের সাথে নিজের কম্পিটিশনটা করে এ থেকে বি, বি থেকে সি, মানে সবচেয়ে আপগ্রেড করতে হবে নিজেকে, চ্যালেঞ্জ নিজের দিতে বেস্ট হবে। ভার্সনটা যদি আনা যায়, তাই না? রাইট। আর আপনাকে যদি একটা ওয়ার্ডে জিজ্ঞেস করি, আর ইউ সাকসেসফুল, what would be your answer? আই এম লার্নিং। You are learning. Thank you so much. Thanks for being our guest. আর অনেক জিনিস আপনার কাছ থেকে শুনেছি, মার্কেটিং এর অনেক মানুষের সাথে আমার কথা হয় এই কর্পোরেট ডেইলির থ্রুতে। আমি প্রতিদিন নতুন নতুন থিওরি শিখি, অনেক নতুন কিছু শিখি, অনেক জীবন দর্শন শিখি, আপনার কাছ থেকেও শিখলাম। আমার মনে হয় দর্শকদেরও অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। ইউ মোস্ট ওয়েলকাম। এন্ড দর্শকদের সবাইকে শুভেচ্ছা রইল আমার, এবং হচ্ছে কর্পোরেট ডেইলির ফুল টিমকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, এবং হচ্ছে আপনাকে আন্তরিক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। সুপ্রদর্শক, কর্পোরেট ডেইলি আজ এ পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে আগামী পর্বে অন্য কোনো এন্টারপ্রেনার, বিজনেসম্যান কিংবা কোনো কর্পোরেট পার্সনকে সাথে নিয়ে। আপনারা আমাদের সাথে থাকুন, চোখ রাখুন বিজনেস ডেইলির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।